তরলটাকে বৃদ্ধি পেয়ে গরম হয়ে আয়তনটা বৃদ্ধি পেয়ে এই অবধি আসা উচিত ছিল, বাট আসছে এই দাগ পর্যন্ত। 3 নাম্বার অবধি আসা উচিত ছিল, মাঝের দাগে অবধি আসছে। তার মানে কিছু তো গন্ডগোল হয়েছে। তোমরা যেটা দেখে মনে করছো যে আমি 40% ভালো, সেটা হচ্ছে আমার আপাত প্রসারণ, মানে আপাত দৃষ্টিতে আমি দেখাচ্ছি তোমাদের, শো করছি। আসলে যেটা তোমাদের মনে হচ্ছে তার থেকে অনেক বেশি আছে, আর সত্যি সত্যি অনেক বেশি আছে। ওকে, হাই এভরিওয়ান, আমি ইমদাদুল ইসলাম। তো আমাদের তাপের ঘটনাসমূহের সেকেন্ড পার্ট আমি শুরু করতে যাচ্ছি। এই পার্টে তরলের এবং গ্যাসের প্রসারণটা পড়বো, তারপর এরপরে একটা আরেকটা পার্ট আসবে, সেখানে আমরা ওই তাপ পরিবাহিতাঙ্ক রাশিমালা, ওর একক এবং তড়িৎ রোধ তাপীয় রোধের রাশিমালাটা আমরা পড়ে নিব। তারপরে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। তারপরে কিছু প্রশ্ন এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো মাধ্যমিকে আসে সেটা আলোচনা করার পর, রেকর্ডিং হচ্ছে তো? রেকর্ডিং হচ্ছে। সেটা আলোচনা করার পর আমাদের এই চ্যাপ্টারটা দি এন্ড হয়ে যাবে, মানে আমাদের শেষ হয়ে যাবে। ওকে, এবার বলো, কঠিনের ক্ষেত্রে আমরা যেটা পড়লাম যে এটা এর দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল, উচ্চতা ছিল। তো এর দৈর্ঘ্য প্রসারণ বের করলাম, ক্ষেত্র প্রসারণ বের করলাম, এবং এর আয়তন প্রসারণ আমরা বের করেছি। তরলের ক্ষেত্রে দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই। গ্যাসের ক্ষেত্রে দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই। শুধুমাত্র কি আছে, তরল এবং গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন দখল করে নেয়, এই যে তরল। এবার একে আমি ধরে নাও, একটু জলটা খেয়ে নিই, জলটা বেশি আছে। ধরো জলটা কোথায় অবধি আছে, এই অবধি আছে, দাগ দিলাম। ধরে নাও জলটা আমার এই অবধি আছে, রাইট? এখন তরলের যখন আয়তন প্রসারণ করব, তো এর দুটো টার্ম মনে রাখতে হবে। একটা তরলের প্রকৃত প্রসারণ হয়, আর একটা আপাত প্রসারণ হয়। কি হয়? একটা তরলের প্রকৃত প্রসারণ এবং একটা আপাত প্রসারণ। তার মানে নাম্বার 1 তরলের প্রসারণ, তার মানে আমাকে তরলের প্রকৃত প্রসারণ এবং তরলের আপাত প্রসারণ দুটাই পড়তে হবে, তাই না? দুটাই পড়তে হবে। এবার কথা হচ্ছে, এই তরলের প্রসারণ কাকে বলে? আচ্ছা, উষ্ণতা দিব, উষ্ণতা দিলাম, তাপ দিলাম, তাপের ফলে তরলের যে প্রসারণ হয় তাকে তরলের প্রসারণ বলে। ওকে, এবার তরলের আপাত আর প্রকৃতের মধ্যে পার্থক্য কি? এই যে দাগটা দেখতে পাচ্ছ, ধরে নাও আমি একে গরম করলাম, তো গরম করার ফলে এর টেম্পারেচার বাড়ালাম এবং আয়তনটা ধরে নাও এই দাগ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার কথা, ঠিক আছে? পাওয়ার কথা। যখনই তরলটাকে গরম করবো, দুধের মতো হাঁড়িতে গরম করলে দুধটা গিয়ে পুরো হাঁড়িটা দখল করে না, তাহলে একে যদি গরম করি, ধরে না এই অবধি চলে আসলো, কিন্তু দেখে মনে হচ্ছে সে এই দাগে আছে। তার মানে হয়ে যাওয়া উচিত ছিল এখানে, বাট আছে এই দাগে। মানে তরলটাকে বৃদ্ধি পেয়ে গরম হয়ে আয়তনটা বৃদ্ধি পেয়ে এই অবধি আসা উচিত ছিল, বাট আসছে এই দাগ পর্যন্ত। 3 নাম্বার অবধি আসা উচিত ছিল, মাঝের দাগে অবধি আসছে। তার মানে কিছু তো গন্ডগোল হয়েছে। তরলের প্রসারণ হলে আমি বললাম এই দাগ অবধি আসা উচিত ছিল, বাট আসছে এই দাগ পর্যন্ত। তার মানে কিছু একটা গন্ডগোল আছে। তার মানে এখানে কিছু একটা হেরফের ঘটেছে, এ লুকোনোর চেষ্টা করেছে যে কেন কম মনে হচ্ছে। তবে দেখে, আমাদের মানুষকে দেখে যেটা মনে হয় যে মানুষটা খারাপ, এই মানুষটা ভালো, দেখে যেটা মনে হয় সেটা হচ্ছে আপাত দৃষ্টি। আপাত দৃষ্টিতে যেটা দেখে মনে হয় সেটা হচ্ছে আপাত প্রসারণ, সেটা আপাত আমাদের দৃষ্টিভঙ্গি। আসলে ধরে নাও, আমরা এই প্রতিটা মানুষের মন থেকে কাউকে জানতে পারি, যে মন থেকে বলতে পারি যে হ্যাঁ এই ভিতর থেকে কত পার্সেন্ট ভালো? বলতে পারি না। আমরা নিজেদের ধারণা অনুযায়ী মানুষকে জাজ করি যে এই মানুষটা খারাপ, এই মানুষটা ভালো, এই মানুষটা খুবই ভালো। কেন? জাস্ট আমাদের ওই লোকটা আমাদের কি উপকার করেছে ভবিষ্যতে বা বর্তমানে, বা কিছু করেছে হয়তো কোনোদিন, তার উপর জাজ করে যদি আমার উপকার করে থাকে তাহলে সেই লোকটা খুবই ভালো। যদি কোনো একদিন খারাপ বা একটু খারাপ কথা বলে থাকে তাহলে লোকটা খুবই খারাপ। তার মানে শুধুমাত্র আমাদের নিজের ধারণা অনুযায়ী মানুষকে আমরা জাজ করি। ধরে নাও আমি 90% ভালো, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি খারাপ। আমি বলছি আমি না, আমি 30% ভালো, বা 40% ভালো, বা 50% ভালো। তার মানে আমি যেটা দেখাচ্ছি, তোমরা যেটা দেখে মনে করছো যে আমি 40% ভালো, সেটা হচ্ছে আমার আপাত প্রসারণ, মানে আপাত দৃষ্টিতে আমি দেখাচ্ছি, তোমাদের শো করছি। আসলে যেটা তোমাদের মনে হচ্ছে তার থেকে অনেক বেশি আছে, আর সত্যি সত্যি অনেক বেশি আছে। যেটা তোমাদের মনে হচ্ছে আমার ভিতরে কি আছে আমি তোমাদেরকে বুঝতে দিচ্ছি না, আমি দেখাচ্ছি কম করে দেখাচ্ছি।
এটা যে কম করে দেখাচ্ছি, যেটা তোমাদের দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে আপাত, আর যেটা অরিজিনাল আছে সেটা হচ্ছে প্রকৃত। প্রকৃতিটা তোমরা দেখে বুঝতে পারো না। তার মানে কি হচ্ছে, তরলকে আমি তাপ দিব, তাপ দিয়ে প্রসারণ হওয়া উচিত ছিল এ দাগ পর্যন্ত, দেখাচ্ছে এ দাগ, তার নিশ্চয়ই এ লুকিয়ে রাখার চেষ্টা করেছে। কি করে? যখন আমি এই বোতলটাকে এভাবে আগুনের মধ্যে ধরবো, ধরুন এটা লোহার বোতল বা কাচের বোতল, তাহলে কি হয়, জলটার তো প্রসারণ ঘটে, কিন্তু পাত্রটার তো প্রসারণ ঘটে যায়। এবার একটা 1 লিটারের ধরুন 5 লিটারের বোতল, সে প্রসারিত হয়ে 5.5 লিটার হয়ে গেছে, নিজের আয়তনটা বড় হয়ে গেছে, জাস্ট এই হয়ে গেছে। তার মানে যেহেতু সে প্রসারিত হয়ে গেছে, তার মধ্যে একটু আগে তার মধ্যে 5 লিটার জল ছিল, এখন তো 5.5 লিটার আসবে, কারণ সেই জায়গাটা দখল বেশি বড় করে নিচ্ছে, জাস্ট এইভাবে হয়ে গেছে। একটু আগে এইভাবে ছিল গরম করার আগে, এখন সে একটু জাস্ট মোটা হয়ে গেল, তার মধ্যে বেশি জল আসবে। তার মানে যখন আমি তরলটাকে গরম করব, যদি এটা এইভাবে না হতো, এই মোটা যদি না হতো, তাহলে জলটা এই অবধি আসতো, তাহলে আমি বলতে পারবো এটা তরলের প্রকৃত প্রসারণ হয়েছে, কারণ যেটা প্রসারণ হওয়া উচিত সেটাই অবধি হয়েছে। কিন্তু যেহেতু পাত্রটার প্রসারণ হয়ে মোটা হয়ে গেছে, তো জলটা এই অবধি নেমে গেল। কেন? এর মধ্যে এই যে এক্সট্রা জলটা এর মধ্যে লুকিয়ে গেল। এই যে এক্সট্রা জলটা যে এই অবধি আসা উচিত ছিল, যেহেতু পাত্রের প্রসারণ ঘটেছে, তার মানে এই যে বোতলটা ধরে নাও, মানে এই অবধি জলটা ছিল, ঠিক আছে, এই অবধি আমি দেখতে পাচ্ছি এই অবধি আছে, এটা হচ্ছে আমাদের প্রকৃত, এটা হচ্ছে আমাদের আপাত, আর এই অবধি আমাদের অরিজিনাল, যেটা জলের জিরো লেভেল, মানে এই অবধি বৃদ্ধি পাওয়ার কথা ছিল, বাট যেহেতু বোতলটা প্রসারিত হয়ে গেছে, মোটা হয়ে গেছে, তো জলটা এই অবধি নেমে গেল। মানে কি, এই যে জলটা এক্সট্রা প্রসারিত হয়ে গেছে, সেটা কিন্তু জলের এক্সট্রা আয়তনটা যেটা বৃদ্ধি পেয়েছে তার মধ্যে চলে গেছে। তার মানে যেটা আমাদের এখন দেখে মনে হচ্ছে এটা, সেটা হচ্ছে আপাত, আসলে কিন্তু বোতলটা যদি প্রসারণ না ঘটতো, তাহলে জলটা এই অবধি থাকতো। তার মানে কি বুঝতে পারলাম, যে আপাত প্রসারণ যেটা দেখে মনে হচ্ছে এই অবধি, এবং কিছুটা তরল পাত্রের মধ্যে এক্সট্রা, পাত্রটা যেহেতু প্রসারিত হয়ে গেছে, যেহেতু পাত্রটা এক্সট্রা প্রসারিত হয়ে গেছে, তো এক্সট্রা যে আয়তনটা বৃদ্ধি পেল পাত্রটার, তার মধ্যে জলটা চলে গেছে। তার পাত্রের প্রসারণের ফলে যে জলটা গেছে, সেই জলটা এবং আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, সেই জলটাকে যোগ করলে তো আমি এখানে পেয়ে যাবো, প্রকৃত প্রসারণ পেয়ে যাবো, তাই না? তার মানে এই যে পাত্রটা যে এটা ছিল, এতটা হয়ে গেল, এই পাত্রটাকে আমি চেপে যদি দিই, তাহলে জলটা কিন্তু এই অবধি চলে যাবে। তার মানে যখনই প্রেস করে আগের জায়গায় নিয়ে আসবো, জলটা আরো উপরে উঠে যাবে, তার মানে এই লেভেল অবধি চলে যাবে। তাহলে এখন যে জলটা বেশি প্রসারিত হয়ে গেছে, পাত্রের প্রসারণের যেটুকু এক্সট্রা প্রসারণ ঘটেছে পাত্রটার, তার মধ্যে লুকিয়ে আছে। তাহলে আমি যে পাত্রটার প্রসারণের যে জলটা লুকিয়ে আছে, পাত্রের প্রসারণকে যদি এখন আপাত প্রসারণের সাথে যোগ করে দিই, তাহলে তো প্রকৃত প্রসারণ পেয়ে যাবো। তার মানে এটাকে জাস্ট এই অবধি চলে আসবে। তার মানে কি প্রমাণিত হলো, যে প্রকৃত প্রসারণ সমান সমান পাত্রের প্রসারণ প্লাস যেটা দেখে মনে হচ্ছিল আপাত প্রসারণ। আপাত প্রসারণ কি মনে হচ্ছে, যে এ অবধি, তার মানে এইটুকু জল কোথায় চলে গেছে, পাত্রের প্রসারণ এক্সট্রা যে মোটা হয়ে গেছে তার মধ্যে চলে গেছে। তাহলে আমি যদি ওই এক্সট্রা জলটা, মানে এক্সট্রা প্রসারণের মধ্যে যে জলটা গেছে, ওই পাত্রের প্রসারণের কারণে, তো ওই পাত্রের প্রসারণটার সাথে আপাত প্রসারণ যোগ করলে আমি প্রকৃত প্রসারণের দাগে যেতে পারবো। তার মানে প্রকৃত প্রসারণ সমান সমান পাত্রের প্রসারণ, আর যেটা দেখে মনে হচ্ছে আপাত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ কি, পাত্রের প্রসারণ, মানে পাত্রের ওই জায়গায় যে প্রসারণের ফলে এক্সট্রা জলটা চলে গেছে, সেই প্রসারণ প্লাস আপাত প্রসারণ, যেটা আমাদের দেখে মনে হচ্ছে, সেটা যোগ করলে আমি প্রকৃত প্রসারণ পেয়ে যাবো। তার মানে আপাত প্রসারণ এর সাথে যোগ করবো কার, ওই যে এটা পাত্রের মধ্যে চলে গেছে, তাহলে লিখবো পাত্রের প্রসারণ। তাহলে তরলের প্রকৃত প্রসারণ আমি কি পেলাম, যে আপাত প্রসারণ যেটা আপাত দৃষ্টিতে মনে হয় সেটা, এবং পাত্রের প্রসারণ, এই দুটো যোগ করলে আমি পেয়ে যাবো তরলের প্রকৃত প্রসারণ। আর এই তরলের প্রকৃত ধর্ম, যেটা আমাকে তোমাদের দেখে মনে হচ্ছে, সেটা কিন্তু আমার অরিজিনাল বৈশিষ্ট্য না, যেটা আমার মধ্যে ইনবিল্ড আছে, যেটা তোমাদেরকে আমি শো করছি না। তার মানে যেটা আমার মধ্যে আছে বাট আমি তোমাদের দেখাচ্ছি না, সেটা আমার প্রকৃত বৈশিষ্ট্য। তার মানে তরলের ক্ষেত্রে এই প্রকৃত প্রসারণটাই হচ্ছে তরলের নিজস্ব ধর্ম, এই আপাত প্রসারণ না।
আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটা তো অরিজিনাল বৈশিষ্ট্য মানুষের কখনোই হতে পারে, হতে পারে? তোমাকে যেটা মানুষকে দেখে মনে হয় সেটা তার অরিজিনাল ক্যারেক্টার না, যেটা তার মধ্যে লুকিয়ে আছে সেটা। তার মানে এই ক্ষেত্রে আমি বলবো তরলের নিজস্ব বৈশিষ্ট্য কোনটা? তরলের প্রকৃত প্রসারণটা হচ্ছে তরলের নিজস্ব বৈশিষ্ট্য। আপাত প্রসারণটা তরলের নিজস্ব বৈশিষ্ট্য না। এই প্রশ্নটা আসে যে তরলের নিজস্ব বৈশিষ্ট্য আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ, এই দুটার মধ্যে তরলের নিজস্ব বৈশিষ্ট্য কোনটি? তো অ্যান্সার দেব তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব বৈশিষ্ট্য, আপাত প্রসারণ না। ক্লিয়ার? ওকে। তো তো আমরা কি বুঝলাম যে তরলের প্রকৃত প্রসারণ মানে সেটা হচ্ছে তরলের নিজস্ব বৈশিষ্ট্য, আপাত প্রসারণ কিন্তু তরলের নিজস্ব বৈশিষ্ট্য না। এখন আমার প্রশ্ন আসবে যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এবং আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তাই না? তাহলে আমরা যেমন দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফলের প্রসারণ গুণাঙ্ক, কঠিনের ক্ষেত্রে আয়তনের প্রসারণ গুণাঙ্ক বের করেছিলাম, তাহলে আমি এখানে সেম টু সেম বলবো। তাহলে কি বলবো যে তরলের প্রসারণ কাকে বলে? যে উষ্ণতা দেওয়ার ফলে, তাপ দেওয়ার ফলে তরলের যে প্রসারণ ঘটে তাকে তরলের আয়তনের যে প্রসারণ ঘটে তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ঝামেলা শেষ। আর এর মধ্যে দৈর্ঘ্য প্রস্থ নেই, এই জন্য ক্ষেত্রফল হবে না, শুধুমাত্র তরল বা গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণটাই পড়তে হবে। এখন গুণাঙ্কের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে একক উষ্ণতা এবং একক কথাটা যুক্ত করতে হবে, বা 1 ডিগ্রি উষ্ণতা, একক একক ক্ষেত্রফল, একক আয়তন ধরতে হবে। তাহলে ধরো না এই তরলটা, তাহলে এই তরল পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির ফলে এর যে একক আয়তনে যে আয়তনটা এখন আছে সেটা আমি ধরে নিলাম একক আয়তন। তাহলে এই তরল পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বা একক উষ্ণতা বৃদ্ধির ফলে একক আয়তনে যে আপাত প্রসারণ ঘটছে তাকে বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? যে তরল পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির ফলে এর একক আয়তনে যে আপাত প্রসারণ ঘটছে তাকে আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? বলবো সেম জিনিসটাই বলবো, খালি প্রকৃত প্রসারণটাকে অ্যাড করে দেবো। তাহলে লিখবো কোনো তরল পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির ফলে এর একক আয়তনে যে প্রকৃত প্রসারণ ঘটে তাকে বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক জানতে পারলাম এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আমি জানতে পারলাম। এখন এই আপাত প্রসারণ গুণাঙ্ক এর রাশিমালা বার করতে হবে এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা বার করতে হবে, যেমন আগেরটাতে করছিলাম এখন এটাও করব। তাহলে কি করব চলো করে দেখি। ধরে নাও যখন পরীক্ষা করব তো এই তরলের একটা কি আয়তন আছে সেটা মেপে নিলাম, তাহলে সেটা হলো প্রাথমিক আয়তন। কত ডিগ্রি উষ্ণতায় আছে? ধরলাম আমার রুমের টেম্পারেচার এখন 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এর আয়তন হচ্ছে কিছু একটা আছে। তাহলে এই 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে আমি ধরবো প্রাথমিক উষ্ণতা মানে T1। এবার এর যে আয়তনটা এখন আছে সেই আয়তনটাকে ধরবো প্রাথমিক আয়তন মানে V1, ভলিউম মানে আয়তন। এখন উষ্ণতা বাড়ালাম, উষ্ণতা বৃদ্ধি করে 1 ডিগ্রি বৃদ্ধি করলাম বা 10 ডিগ্রি বৃদ্ধি করলাম, তো যত ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি করলাম এখন নতুন টেম্পারেচার হলো 25 থেকে ধরে নাও 35 ডিগ্রি হলো। তাহলে এখন 35 ডিগ্রি টেম্পারেচারটা হয়ে গেল আমার অন্তিম উষ্ণতা, এটাকে ধরলাম আমি T2, T4 টেম্পারেচার। তাহলে প্রাথমিক উষ্ণতাকে T1, অন্তিম উষ্ণতা T2। এখন উষ্ণতা যেহেতু বাড়ালাম, তো উষ্ণতা বাড়ানোর ফলে তো গ্যাসের তরলের আয়তনটা বৃদ্ধি পাবে, তো নতুন যে আয়তনটা বৃদ্ধি পেলো সেটা হচ্ছে অন্তিম আয়তন মানে V2। তাহলে আমার প্রাথমিক আয়তন ছিল একটা 10, পরে আয়তন পেলাম 15, তাহলে আয়তনে কতটা পরিবর্তন হয়েছে? অন্তিম 15 থেকে 10 বিয়োগ, মানে অন্তিম আয়তন থেকে প্রাথমিক আয়তনটা বিয়োগ করলে তুমি আয়তনের পরিবর্তনটা পাবো। ঠিক উষ্ণতার পরিবর্তন কি করে পাবো? যে অন্তিম উষ্ণতা থেকে প্রাথমিক উষ্ণতাকে যদি বিয়োগ করে দিই তাহলে উষ্ণতার পরিবর্তন পাবো। তাহলে করতে পারি যে আয়তনের পরিবর্তন, অতএব আয়তনের পরিবর্তন কি পেলাম? আয়তনের পরিবর্তন কি পাবো? যে V2 অন্তিম আয়তন বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, তাই না? তাহলে V2 মাইনাস V1 এটা পেলাম। আর উষ্ণতার পরিবর্তন কি পাবো? উষ্ণতার পরিবর্তন কি পাবো? যে অন্তিম উষ্ণতা বড়টা থেকে প্রাথমিক উষ্ণতাকে বিয়োগ করে দিলাম। তাহলে আমি কি বলেছিলাম? আয়তন প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক বার করতে হবে। এখানে আমাদের প্রথমে আপাত প্রসারণ গুণাঙ্ক বার করব এবং পরে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বার করব, ঠিক আছে? তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমি কি ধরবো? আপাত প্রসারণ গুণাঙ্ক যেমন ওটাতে ধরেছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা ধরেছিলাম। তো এখানে আমি কি ধরতে পারি? আয়তন প্রসারণ গুণাঙ্ক কিছু একটা এক্স ওয়াই জেড কিছু একটা ধরতে পারি, আলফা এ ধরতে পারো, বিটা এ ধরতে পারো, বা কিছু একটা ধরতে পারো। ধরো আমি কি ধরবো? তাহলে আমি লিখবো এখন আয়তন প্রসারণ গুণাঙ্ক, লিখবো আয়তন প্রসারণ
গুণাঙ্ক। এটা কি আয়তন না, এটা প্রকৃত তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত। ওকে, তরলের আপাতটাকে বার করি, আপাত প্রসারণ গুণাঙ্ক সমান সমান আমি কি বলেছিলাম, যে পরীক্ষাটা যতর মধ্যে করতে হয়, কতর মধ্যে পরীক্ষাটা করছি, আমি কি বলেছিলাম যে পরীক্ষার মধ্যে যদি 100-র মধ্যে হয়, আমি পেলাম 90, তাহলে কি পেলাম যে 90 পেলাম, 90 পেয়েছি কতর মধ্যে, 100-র মধ্যে, তাহলে যত পেয়েছি সেটা উপরে, যেটা মধ্যে পরীক্ষাটা হয়েছে সেটা নিচে। তার মানে আমি এখানে কি করব, কতর মধ্যে পরীক্ষাটা হয়েছে, V1 এর মধ্যে। প্রাথমিক যে আয়তনটা ছিল V1টা এখানে তো আমি মেপে নিলাম, এখন আমি উষ্ণতা পরিবর্তন করে দেখলাম যে আয়তনটা কোন অবধি গেছে, সেটা তো অন্তিম। তাহলে কতর মধ্যে পরীক্ষাটা, যে আয়তনটা প্রথমে ছিল সেটাই তো হচ্ছে তার মূল আয়তন, তাহলে V1 ইন্টু কত পরিবর্তন হয়েছে, এত আমি পেয়েছি, কত পরিবর্তনটা আমি পেয়েছি, তার কত পেয়েছি, V2 মাইনাস V1। এবার আমি যখন একে আয়তনটা পরিবর্তন করছিলাম, উষ্ণতা নিচে দিচ্ছিলাম না, উষ্ণতাকে নিচে দিচ্ছিলাম, নিচের দিকে গরম করছিলাম, নিচে টেম্পারেচার গ্যাস সিলিন্ডার দিয়ে, ওভেন দিয়ে, উনুনের মধ্যে, তাহলে যেহেতু উষ্ণতা নিচে দিচ্ছিলাম, তো আমি এখানে লিখবো উষ্ণতার পরিবর্তনটা কোথায় লিখবো, T2 মাইনাস T1 নিচে দিলাম। তাহলে কি পেলাম, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রাথমিক আয়তন বাই, তোমরা এইভাবে লিখতে পারো যে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার পরিবর্তন, এটা পেলাম তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এবার আমি এই আপাত প্রসারণ গুণাঙ্ককে আমি লিখতে পারি কি অক্ষর দিয়ে পড়তে পারি, যে গামা, গামা ওয়াই এর মতো করে লিখবা, যে গামা এ। আপাত ক্ষেত্রে অ্যাজাম্পশন, আমাদের অ্যাজাম্পশন কি, অ্যাজাম্পশন করেছি আমরা যে আপাত প্রসারণ মানে অ্যাজাম্পশন আমাদের ধারণা অনুযায়ী, তো আলফা বা ওয়াই এ, এক্স এ, তোমরা যা ধরো, আমি ধরে নিলাম ওয়াই এ, বা তুমি ধরতে পারো এটা গামা এ। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক আমি পেয়ে গেলাম তরলের ক্ষেত্রে, যে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার পরিবর্তন। ওকে, এবার তাহলে আমি পেয়ে গেলাম। এখন যদি আমাকে বলে যে তুমি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বার করো, কি বলবে, প্রকৃত প্রসারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বার করতে রিয়েল, ওর অরিজিনাল প্রসারণ কত, এটা তো আপাত, এই যে অ্যাজাম্পশন, এ ফর অ্যাজাম্পশন ধরে নাও, এটা আমি আপাত বের করেছি। এবার প্রকৃত কি করবো, তাহলে এটাকেই গামা আর করে দিব, মানে রিয়েল, ওটা বোঝানোর জন্য, জাস্ট কিছু না, যে আমি এখানে গামা এ বা ওয়াই এ কি ধরলাম, গামা আর ধরতে পারি, এটা আমার ধারণা, যেহেতু আপাত করছি তো গামা এ ধরলাম, আর রিয়েল ওই প্রকৃতটা আমি গামা বা ওয়াই আর ধরতে পারি, ঠিক আছে। তাহলে সেম জিনিসটাই থাকবে, সেম জিনিস থাকবে, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। কি হবে, ধরে নাও প্রাথমিক যখন প্রকৃত প্রসারণ করব, আমি T1 টেম্পারেচারে গ্যাসের আয়তন ছিল V1, এখন আমি টেম্পারেচার যখন বৃদ্ধি করলাম, তোর প্রকৃত প্রসারণ বেড়ে গেল, তাহলে V2 হলো, তাহলে T2 টেম্পারেচারে আয়তন হয়ে গেল V2, ঠিক। তাহলে আয়তনের পরিবর্তন হচ্ছে এটা, উষ্ণতার পরিবর্তন হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এখন আমার সেম এটাই, শুধু আমাকে এখানে লিখতে হবে প্রকৃত, আর কিচ্ছু না, বাকি সব কিছু সেম, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তার মানে এটাকে আমি শুধু করে দিব রিয়েল, মানে আর, তোমরা এটা কিছু একটা করতে পারো, ওয়াই এ বি সি ডি তুমি যাই করো, বাট আমি বইয়ের মধ্যে এটা ছিল, আমি এটাই লিখলাম। বাকি যা আছে তারা আমাদের কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, এতর মধ্যে, V1 এর মধ্যে আমার মূল এটা ছিল মূল V1, পরিবর্তন কত হয়েছে, যে V2 25 ছিল 30 হয়েছে, 30 মাইনাস 25 তার মানে 5, এই পরিবর্তনটা লিখলাম। আর উষ্ণতাটা সাধারণত নিচে দেওয়া হয়, আয়তন যখন প্রসারণ করব তো উষ্ণতা আমি নিচে দিলাম। তার মানে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার পরিবর্তন, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। মানে আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তুমি সেমই হতে পারে, সেম হবে, কারণ আয়তনের প্রসারণ হচ্ছে দু ক্ষেত্রে, কিন্তু জাস্ট প্রকৃত জায়গায় আমি গামা আর ধরলাম, আর আপাতর জায়গায় আমি গামা এ ধরলাম, ব্যাস, ডিফারেন্স কমপ্লিট। এটা হচ্ছে আমাদের তরলের ক্ষেত্রে প্রসারণ বা আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর আমরা জানলাম যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এই যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম এবং নিজস্ব বৈশিষ্ট্য। ওকে, কিন্তু শুধু আমাদের এটা করতে হবে যে এটা আমাদের প্রাথমিক আয়তন, এটা হচ্ছে আমাদের অন্তিম আপাতর ক্ষেত্রে, শুধু আমাকে এখানে লিখতে হবে অন্তিম আপাত আয়তন, ঠিক আছে।
আর প্রকৃত জায়গায় আমি লিখবো অন্তিম প্রকৃত আয়তন। বাস এইটুকুর মধ্যে পরিবর্তন হবে। আর এটা কিভাবে লিখতে হয় আমি কিন্তু অলরেডি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে লিখে নিতে পারো বা টুকে নিতে পারো, আর তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো, ঠিক আছে। এরপরে আমরা পড়বো গ্যাসের প্রসারণ। কি পড়বো? গ্যাসের প্রসারণ। ওকে, তার আগে দেখতে হবে, এটা মুছাই। তাহলে আমাদের কঠিনের প্রসারণ কমপ্লিট, তরলের প্রসারণ কমপ্লিট, এখন আমাদের গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণ মানে দেখো তো, আবার গ্যাসের প্রসারণ, গ্যাসের আচরণ, ওই যে প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারটা পড়েছিলাম চার্লসের সূত্র, তার মানে উষ্ণতা দিয়ে আমি গ্যাসের আয়তনটা পরীক্ষা করেছিলাম না, এখানে তো তাপের ঘটনাসমূহ, তাপের ঘটনার সাহায্যে আমি কঠিনের আয়তনটা দেখলাম, তাপের সাহায্যে উষ্ণতার সাহায্যে আমি তরলেরটা দেখলাম, এখন তাপের সাহায্যে যেহেতু গ্যাসের দেখবো, তো উষ্ণতার সাহায্যে গ্যাসের পরীক্ষাটা গ্যাসের আচরণে কি করেছিল? চার্লস করেছিল। তো তাপের সাহায্যে চার্লস গ্যাসের আয়তনটা দেখেছিল না, উষ্ণতার সাহায্যে চার্লস কি দেখেছিল যে উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তনটা বাড়ছে নাকি কমছে। তো আমরা কি জেনেছিলাম যে উষ্ণতা গ্যাসের আয়তনটা পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, মানে উষ্ণতার সাথে গ্যাসের আয়তনটা সমানুপাতে পরিবর্তিত হয়। কার? পরম উষ্ণতার সাথে। তার মানে চার্লসের সূত্র আমরা ধরেছিলাম যখন চাপটাকে স্থির, যখন উষ্ণতা নিয়ে পরীক্ষা করব, যখন গ্যাসের আয়তনটা দেখব উষ্ণতার সাহায্যে বাড়ছে কমছে, গ্যাসের আয়তনটাকে বৃদ্ধি করব, তখন উষ্ণতা বৃদ্ধি করার সময় চাপটাকে স্থির করতে হবে। কেন? আমি চাপও বাড়াচ্ছি, উষ্ণতা বাড়াচ্ছি, যে কোনো জিনিসের আমি যদি চাপটা বাড়াই তাহলে আয়তনটা ছোট হয়, উষ্ণতা বাড়ালে আয়তনটা বড় হয়। দুধ গরম করছি হাঁড়িতে, আয়তনটা বেড়ে যায়, পুরো দুধটা হাঁড়ির মধ্যে ভর্তি হয়ে যায়। তাহলে একজন চাপ কমাচ্ছে আর একজন একজন চাপ বাড়িয়ে আয়তন কমাচ্ছে, আর একজন উষ্ণতা বাড়িয়ে আয়তন বাড়াচ্ছে। একজন আয়তন কমাচ্ছে, একজন বাড়াচ্ছে। যদি দুইজন বিপরীতমুখী কাজ করে তাহলে পরীক্ষাটাই হবে না। ধরে নাও তোমাকে একজন বলছে তুমি ওই দিকে যাও, আরেকজন বলছে না তুমি এই দিকে যাও, তুমি তাকে ওই দিকে ঠেলছো, ও তোমাকে এদিকে ঠেলছে, আলটিমেটলি ওই জিনিসটাকে সরানোই যাবে না, কারণ একজন এদিক থেকে এদিকে যেতে বলছে, আরেকজন এদিকে যেতে বলছে, হবে না। তার মানে একে স্থির ধরতে হবে, একে সরাই দিতে হবে। মানে চাপটাকে যদি আমি স্থির ধরে নিই, এখন যদি উষ্ণতা বাড়াই তাহলে গ্যাসের আয়তনটা বৃদ্ধি পাবে। তাহলে আমাদের এখানে আয়তনটা, গ্যাসের আয়তন পরীক্ষার সময় চাপটাকে স্থির ধরতে হবে চার্লসের সূত্র অনুযায়ী, ঠিক আছে। তো এবার যখন গ্যাসের আয়তন পরীক্ষা করব, আমরা কি করেছিলাম, কঠিন জিনিসকে যখন আমি কঠিন জিনিসের আয়তন পরীক্ষা করছিলাম, ধরে নাও এই একটা কঠিন জিনিস, এই একটা কঠিন জিনিস ধরে নাও, তখন কি করেছিলাম, তো ঘরের মধ্যে যেটা টেম্পারেচার আছে, দেখলাম 25 ডিগ্রি টেম্পারেচার, সেখানে পরীক্ষাটা করেছিলাম। তরলের ক্ষেত্রে ঘরের মধ্যে এখন যে টেম্পারেচার আছে 25 ডিগ্রি, সেখানে পরীক্ষাটা করেছিলাম। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যখন আয়তন প্রসারণ করব উষ্ণতার সাহায্যে, তো চার্লসের সূত্রে কি বলেছিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে ওই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের যা আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। বাড়ালে বৃদ্ধি পাবে, কমালে হ্রাস পাবে। তার মানে গ্যাসের আয়তন পরীক্ষা করার সময় আমরা 0 ডিগ্রি টেম্পারেচারে গিয়ে পরীক্ষাটা করব। তার মানে ধরে নাও 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কি ছিল, কি ধরবো, আয়তন ভি। তাহলে 0 ডিগ্রি টেম্পারেচারে গ্যাসের আয়তন V0, মানে জিরো, ওখানে কি লিখবো, V0, V0, কারণ 0 ডিগ্রি এখানে বোঝাচ্ছে জিরো আছে, মানে কি এটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন। তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রাথমিক আয়তন, প্রাথমিক। এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যেহেতু পরীক্ষাটা করব, তো ওই টেম্পারেচারে এখন যা আয়তন সেটা হচ্ছে প্রাথমিক আয়তন। তাহলে আমি লেখা আমার এখন প্রাথমিক উষ্ণতা, এটা হচ্ছে আমার প্রাথমিক আয়তন। তাহলে প্রাথমিক উষ্ণতা এটা, প্রাথমিক উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসে তো পরীক্ষাটা করছি। 0 ডিগ্রি সেলসিয়াসে যেহেতু পরীক্ষাটা শুরু করলাম, গ্যাসের আয়তন পরীক্ষা করব, নর্মাল টেম্পারেচারে হবে না, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় করতে হবে। তো 0 ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতা যেটা পরীক্ষাটা শুরু হবে, দেখলাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, সেটা হচ্ছে প্রাথমিক উষ্ণতা, আর ওই টেম্পারেচার যা আয়তন ছিল সেটা প্রাথমিক আয়তন। তার মানে এটা হচ্ছে আমাদের প্রাথমিক উষ্ণতা, আর এটা হচ্ছে আমাদের প্রাথমিক কি আয়তন, না প্রাথমিক আয়তন। এখন আমি তো টেম্পারেচার T ডিগ্রি বাড়িয়ে দিই, আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি কত বাড়াবো আমি জানি না, তো আমি টি লিখতে পারি যে যেখানে টি এর মান 1 2 3, আমি কত ডিগ্রি বাড়াবো আমি জানি না। তো আমি যদি সেই টি নিয়ে নিই, তাহলে আমার ইচ্ছা মতো আমি টেম্পারেচার ধরতে পারি, সেখানে টি এর মান 1ও হতে পারে, 2 হতে পারে, 3 থেকে 4 5 6 করে ইনফিনিটি অবধি, আনলিমিটেড, তুমি যেটা ইচ্ছা তাই নাও। তো আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি না বাড়িয়ে আমি ধরে নিলাম 0 ডিগ্রি থেকে আমি T ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম, তাহলে গ্যাসের আয়তন কি হয়ে যাবে,
0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গ্যাসের আয়তন যদি V0 হয় তাহলে T ডিগ্রি বাড়ালাম তাহলে গ্যাসের আয়তন হবে VT, আমি লিখলাম VT। তাহলে এটা হচ্ছে আমাদের অন্তিম আয়তন। এখন প্রাথমিক আয়তন V0 ছিল, এখন T ডিগ্রি যেহেতু বাড়িয়ে দিলাম গ্যাসটা বৃদ্ধি পেয়ে নতুন আয়তন দখল করলো, সেটা আমি দেখলাম যে V আয়তন দখল করলো কত টেম্পারেচারে, T টেম্পারেচারে, তো লিখলাম VT। এটা হচ্ছে আমাদের অন্তিম আয়তন। তাহলে এটা আমার কি অন্তিম টেম্পারেচার, অন্তিম উষ্ণতা। তার প্রাথমিক উষ্ণতা এটা, অন্তিম উষ্ণতা এটা, প্রাথমিক আয়তন এটা, অন্তিম আয়তন এটা। তাহলে আমি লিখতে পারি যে উষ্ণতার পরিবর্তন কত হলো, তাহলে উষ্ণতার অতএব উষ্ণতার কি কত T ডিগ্রি বাড়িয়েছি, দেখো T ডিগ্রি বাড়িয়েছি, তার বড় হচ্ছে T আর ছোট হচ্ছে 0। তাহলে T যেটা অন্তিম উষ্ণতা থেকে প্রাথমিক উষ্ণতা বিয়োগ করলে আমি উষ্ণতার পরিবর্তন পাবো। তাহলে আমি লিখতে পারি T - 0 সমান সমান কি হবে, T হবে 0 এর সাথে কোনো বিয়োগ করলে তো আলটিমেটলি ওই সংখ্যাটা আসে, 5 - 0 5ই হয়, তাহলে T - 0 T হয়। তাহলে ওকে। এখন প্রাথমিক আয়তন V0, অন্তিম আয়তন VT। প্রাথমিক আয়তন V0, অন্তিম আয়তন কত VT। ওকে, তাহলে আয়তন কত পরিবর্তন হলো, যে প্রাথমিক আয়তন ছিল 10, এখন হলো 15, তাহলে 15 - 10 অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন, এই দুটো বিয়োগ করলে আমি আয়তনের পরিবর্তন পেয়ে যাবো, যে 15 - 10 = 5। তাহলে অন্তিম আয়তন থেকে প্রাথমিক আয়তনটা বিয়োগ করলে আমি আয়তনের পরিবর্তন পাবো, যেমন আমি উষ্ণতা করলাম। তাহলে লিখবো অতএব আয়তনের পরিবর্তন, অন্তিম আয়তন T টেম্পারেচারে আর V0, এটা হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন। ঠিক আছে, ওকে। এবার আমাকে দেখতে হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক, কি লিখবো, অতএব আয়তন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি লিখবো, আমি কি বলেছিলাম যে যেখানে আমি পরীক্ষাটা করছি, যেটা আমার পরীক্ষা শুরু হচ্ছে, সেটাকে আমি বলেছিলাম যে 100 এর মধ্যে কত পাচ্ছি, 100 এর মধ্যে 90 পাচ্ছি, তাহলে 100টা নিচে, তাহলে কতর মধ্যে পরীক্ষা করেছিলাম, V0 গ্যাসের আয়তন যখন V0 ছিল 0 ডিগ্রি টেম্পারেচারে, তার মানে V0 গ্যাসের আয়তন ছিল প্রাথমিক আয়তন, সেটা আমি পরীক্ষা শুরু করেছিলাম, কত পরিবর্তন পেলাম, পরিবর্তন এটা পেলাম, তাই না। তার মানে প্রাথমিক আয়তনটা নিচে লিখতে হয়, আর পরিবর্তন কত হয়েছে আয়তনের সেটা উপরে লিখতে হয়, মানে কত পরিবর্তন ঘটিয়েছি, কত ফল পেলাম, কত নাম্বার পেলাম সেটা। তাহলে লিখবো VT মাইনাস V0, ঠিক আছে, VT মাইনাস V0। ওকে, আর এটাকে আমি কি লিখতে পারি, যে গামা YP বা গামা পি ধরে নাও, এটা কেন, যে যেহেতু চাপ স্থির তো আমি পি নিলাম, কেন, তো স্থির চাপে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক, স্থির চাপে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক, এই জন্য গামা পি, এইখানে পি মানে বুঝে নিতে হবে সেখানে চাপটা স্থির, মানে প্রেসারটা স্থির। তো এই হচ্ছে আমাদের উষ্ণতা, পরীক্ষার সময় উষ্ণতা কোথায় দিচ্ছিলাম, গ্যাসের নিচে দিচ্ছিলাম, এই যে উপরে গ্যাস নিচে গরম করছি, নিচে গরম করছি, উষ্ণতা সবসময় নিচে দেওয়া হয়, তাহলে উষ্ণতার পরিবর্তন আমি লিখবো নিচে। তার মানে এখানে উষ্ণতার পরিবর্তন T - 0 আলটিমেটলি T, তার মানে এখানে আমি T দেবো, কারণ T থেকে 0 বিয়োগ করলে T হয়। তার মানে কি হলো, আগেরটার মধ্যে কিন্তু সব আগের মতোই, যে প্রাথমিক আয়তন বা আয়তনের পরিবর্তন, মানে আমাকে কি লিখতে হবে, নিচে প্রাথমিক আয়তন দিলাম, আয়তনের পরিবর্তন উপরে দিলাম, আর উষ্ণতার পরিবর্তনটা এখানে লিখলাম, উষ্ণতার পরিবর্তন মানে T - 0 = T। তাহলে আমাকে কি হলো, আমি যদি একবারে ভাষায় লিখি এই জিনিসটা, লিখবো যে আয়তনের গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটা হবে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতার পরিবর্তন, ঠিক আছে, ওকে। তাহলে আমার হয়ে গেল। এবার এটাকে মোছাচ্ছি, এরপরে কি করতে হবে সেটা আমি দেখাতে যাচ্ছি, মানে এই জিনিসটা কি, আমি কিন্তু গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক পেয়ে গেছি, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আমার হয়ে গেল, এটাই কিন্তু যদি পরীক্ষায় আসে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটা লেখো, তাহলে আমি এটাই লিখবো, ঠিক আছে, ওকে। এখন আমাকে বলছে চার্লসের সূত্রের সাহায্যে, প্রশ্নটা এইভাবে থাকে, মাধ্যমিক পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে কিভাবে থাকবে দেখে নাও, যে গ্যাসের আয়তন গুণাঙ্কের রাশিমালাটি লেখো এবং চার্লসের সূত্রের সাহায্যে এর মান নির্ণয় করো। তার মানে এই জিনিসটাকে এখন আমরা চার্লসের সূত্রের সাহায্যে তুলনা করতে হবে, ওকে। তাহলে আমি তুলনা করে দেখবো। তো উপরে আমি একটু মুছাচ্ছি, কারণ নিচে জায়গা নেই, এই প্রমাণটা আমি উপরে করবো, ঠিক আছে। এবার আমি এটা পেলাম, তাহলে আমি কি পেলাম দেখো, যে গামা পি সমান সমান VT মাইনাস V0 বাই V0 ইন্টু T। এটাকে যদি আমি বজ্র গুণন করি তাহলে কি পাবো দেখো, অতএব
এটা পেলাম। এখন আমাকে বলছে চার্লসের সূত্রের সাহায্যে এটা তুলনা করতে বলছে, মানে এর মান এবং চার্লসের সূত্রের মান থেকে একে প্রমাণ করতে বলছে। তো আমি কি জেনেছিলাম? চার্লসের সূত্র থেকে আমি জানতাম যে টি মানে টি ডিগ্রি টেম্পারেচার যদি বলি তাহলে আমি কি জানতাম যে V0 1 প্লাস টি এর 273, মানে যখন টি ডিগ্রি টেম্পারেচার নিয়েছিলাম সেটা আমরা জানতাম, তাই তো? তার মানে চার্লসের সূত্রে টি টেম্পারেচারে আমি কি বলবো, V0 1 প্লাস টি এর 273 চার্লসের সূত্রের গাণিতিক রূপ থেকে আমরা এটা জানতাম। আমাকে এই VT-টা এখানে নিয়ে আসতে হবে। আমাকে VT-টা, কারণ যখন তুলনা করব তখন চার্লসের সূত্রে যেটা আছে ওর সাথে তুলনা করব, তো তার VT এর মান আমি জানি, এখানে VT এর মান আমাকে বের করতে হবে। তাহলে কি করব? বর্গগ্রহণ করব। দেখো বর্গগ্রহণ করলে কি হয়, দেখো এখানে কিছু নয় মানে 1, তার মানে আমি কি লিখতে পারি এটা? আচ্ছা এখানে কি হবে? V0 হবে, ঠিক আছে? তাহলে VT মাইনাস V0 এটা হয়ে গেল সমান সমান, এটা করলে কি হবে যে গামা মানে YP বা গামা P যেটা ধরতে পারো, V0 ইন্টু টি, এটা হলো। এবার ভিটিটা আমাকে এদিকে রাখতে হবে আর বাকি সংখ্যাগুলো ওইদিকে নিয়ে যেতে হবে, কারণ এই সমীকরণের সাথে তুলনা করার জন্য। যেহেতু এখানে ভিটিটা বাম দিকে আছে, তো এখানে ভিটিটাকে রাখবো আর বাকিগুলো সব ওইদিকে নিয়ে যাবো, তখনই তো বুঝতে পারবো যে এর ভিটি এর মান কি বেরিয়েছে আর এখানে ভিটি এর মান কি জানি। দুটাকে তুলনা করলে আমি পেয়ে যাবো তোমার চার্লসের সূত্রের সাহায্যে সমতা। তাহলে দেখো অতএব ভিটি সমান সমান এই V0টা ওই দিয়ে গেলে কি হয়, প্লাস হয়ে যায়। কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি যে গামা টি V0 টি প্লাস এটা ওই দিয়ে গেলে প্লাস V0, ঠিক আছে? অতএব VT সমান সমান এই V0 এখানে V0, তাহলে V0 এই জায়গাতে V0 আছে, দেখো এই জায়গার মধ্যে V0 আছে আর মাঝখানে প্লাস আর এখানে V0 আছে, তাহলে V0টা কমন চলে যাবে। তাহলে কমন গেলে কি হবে, দেখো V0 চলে গেল, V0 তাহলে ওকে, এর মধ্যে যদি আমি করতে চাই তাহলে এখানে এটা আগে নিলে 1 প্লাস থাকবে, এটার বদলে 1 থাকবে আর এটা কি থাকলো গামা পি প্লাস গামা পি V0 তো চলে গেছে, থাকলো টি, ঠিক আছে? এটা আসবে। আসলে এটা এদিকে লিখতে পারতাম, এটা ওইদিকে লিখতে পারতাম, বাট যেহেতু এখানে 1 আছে তো আমি এটার মানটা আগে বসালাম, এটার মান পরে বসালাম। তার মানে এখান থেকে V0 যদি চলে যায় তাহলে 1 থাকবে, প্লাস আছে প্লাস লিখলাম, এখানে V0 চলে গেছে কমন, তাহলে গামা পি ইন্টু টি থাকলো। ওকে, এরপরে কি হবে দেখো, এবার দেখো চার্লসের সূত্র থেকে যেটা আমি জানতাম এটা 1 নম্বর সমীকরণ, এখান থেকে যেটা জানলাম এটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? চার্লসের সূত্র থেকে আমরা জানতাম, যেহেতু ওর সাথে তুলনা করতে বলছে, মানে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটি লিখে চার্লসের সূত্রের সাহায্যে মান বের করতে বলেছে, তাহলে তুলনা করলে হয়ে যাবে। তাহলে এই যে ভিটি এর মান আর এখানে ভিটি এর মান 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যদি আমি তুলনা করি তাহলে কি বলতে পারি যে দেখো V0 আছে, তার মানে আউট হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল, 1 1 ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে কিছু নেই মানে 1, টি উপরে টি ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে দেখো উপরে থাকলো গামা পি আর এর নিচে আছে 273, তাই না? তাহলে দেখো V0 এখানে V0 মিলে গেল, আউট হয়ে গেল, 1 1 আউট হয়ে গেল, উপরে এখানে টি আছে, উপরে টি আছে, ক্যান্সেল আউট হয়ে গেল। বাকি থাকলো এখানে থাকলো গামা পি, তাহলে কি থাকলো এখানে, অতএব আমি 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ তুলনা করলে কি পাবো, তাহলে থাকলো কি আমাদের সব ক্যান্সেল আউট হওয়ার পর এখানে থাকছে গামা পি সমান সমান, দেখো টি তো ক্যান্সেল আউট, তাহলে কিছু না মানে 1, তাহলে 1 এর 273, এটা পেলাম। তাহলে গামা পি সমান সমান 1 এর 273 আর এর এককটা আমাদের জানতে হবে, তো এই সাধারণত এককটা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 এটা দিতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের চার্লসের সূত্রের সাহায্যে, মানে গ্যাসের আয়তন প্রসারণের গুণাঙ্কের রাশিমালা এবং চার্লসের সূত্রের সাহায্যে তার মান। এটার মান কত হয় জানো? এর মানটা যেটা আছে 3.663 ইন্টু 10⁻³ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। এবার আমার কথা হচ্ছে এই ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 আসলো কি করে? এর একক যে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 হবে সেটা কি করে? আচ্ছা আমরা যতগুলো পড়েছি, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিনের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে তরলের আপাত প্রসারণ ছিল আর প্রকৃত ছিল। তাহলে তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, মানে যতগুলো পেলাম এতক্ষণ যা কিছু পড়েছি তরলের ক্ষেত্রে, কঠিনের ক্ষেত্রে এবং গ্যাসের ক্ষেত্রে, সবগুলোর
প্রসারণ গুণাঙ্কের আয়তন, ক্ষেত্র, কঠিন, দৈর্ঘ্য, প্রস্থ সবগুলোর রাশি একক যদি বলি সিজিএস এ, তাহলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। আর এসআই থেকে আমি যদি বলি কেলভিন এককে, তাহলে কে এখানে শুধু এটাই লিখবো কেলভিন ইনভার্স 1। ফারেনহাইটে লিখবো ডিগ্রি ফারেনহাইট ইনভার্স 1। তার মানে সব এককগুলো এটাই। এবার কথা হচ্ছে, আমি তো বললাম যে সমস্ত যতগুলো প্রসারণ গুণাঙ্ক আছে এই চ্যাপ্টারে সবারই একক হচ্ছে এটা অথবা এটা অথবা এটা। বাট কি করে বার করব সেটা বার করাটা শেখাচ্ছি। চলো সেটা কি করে বার করতে হয়, সেই ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 কি করে আসলো সেটাই বার করতে দেখাবো। আচ্ছা, যখন আমি দৈর্ঘ্য প্রসারণ করছিলাম বা আয়তন প্রসারণ করছিলাম বা ক্ষেত্র প্রসারণ করছিলাম, সেখান থেকে দেখছি। দেখো এটা করেছিলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, এটা করেছিলাম। দেখো আলফা সমান সমান প্রাথমিক দৈর্ঘ্য বাই দৈর্ঘ্যের পরিবর্তন মাইনাস T1, এটা আমরা জানতাম। তাহলে বলো তো 5 মিটার দৈর্ঘ্য মাইনাস 10 মিটার দৈর্ঘ্য মাইনাস 5 মিটার দৈর্ঘ্য সমান সমান 5 মিটার দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের একক আর দৈর্ঘ্যের একক তো দৈর্ঘ্যের এককই বেরোয়। তাহলে আমি এখানে কি বলতে পারি যে এখানে দৈর্ঘ্যের একক হবে উপরে দৈর্ঘ্যের একক। তাহলে নিচে দেখো এটা তো দৈর্ঘ্যের পরিবর্তনের একক তো দৈর্ঘ্যের একক হয়, আর প্রাথমিক দৈর্ঘ্যের একক তো দৈর্ঘ্যের একক হয়। তাহলে এখানে কি লিখবো দৈর্ঘ্যের একক ইন্টু দেখো উষ্ণতার পরিবর্তন, তাহলে উষ্ণতার একক, তাহলে এখানে লিখবো উষ্ণতার একক। আচ্ছা, দৈর্ঘ্যের একক আর দৈর্ঘ্যের একক কেটে গেল না, তার মানে কি পড়ে থাকলো 1 বাই উষ্ণতার একক, এটা পড়ে থাকলো। তাহলে উষ্ণতার একক কি সিজিএস এ 1 বাই ডিগ্রি সেলসিয়াস। তাহলে যখন নিচের জিনিস উপরে যায় তখন ইনভার্স দিয়ে লিখতে হয়। নিচের জিনিস যখন উপরে যাবে তখন ইনভার্স 1, কে যদি থাকে তাহলে কে ইনভার্স 1, যদি তোমার পাস থাকে এ থাকে তাহলে এ ইনভার্স 1। তাহলে আমি এখানে লিখতে পারি যে এটাকে যখন ডিগ্রি সেলসিয়াসটাকে উপরে নিয়ে যাবো বা একসাথে লিখবো, তাহলে লিখতে পারি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। কারণ নিচের জিনিস উপরে গেলে ইনভার্স 1 দিয়ে লেখা হয় সিজিএস এ। কেলভিনে কি লিখবো এখানে, তাহলে আমাদের শুধু কেলভিন হয়ে যেত কেলভিন। তাহলে উপরে গেলে কি হতো, কেলভিনের সাধারণত ডিগ্রি হয় না, তাহলে কেল ইনভার্স 1। ফারেনহাইট হলে ফারেনহাইট ইনভার্স 1। তার মানে বোঝা গেল যে এখানে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে এখানে দৈর্ঘ্য থাকে, এখানে দৈর্ঘ্য থাকে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে এখানে ক্ষেত্রফল থাকে, এখানে ক্ষেত্রফল থাকে। আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আয়তন থাকে আর আয়তন থাকে। তার মানে এদের এককগুলো তো কেটে যাচ্ছে। তাহলে আমি যে প্রসারণ গুণাঙ্ক বার করি না কেন, এই দুটি রাশিমালা এককগুলো কেটে যাচ্ছে, কিন্তু যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে উষ্ণতার এককটা। তার মানে উষ্ণতার এককটা শুধু পড়ে থাকবে, আর উষ্ণতার একক 1 বাই, তার মানে 1 বাই উষ্ণতার একক, এটা 1 বাই উষ্ণতার একক। তাহলে উষ্ণতার এককটা আমি বসিয়ে দিলেই এটা পাবো। সেলসিয়াস যদি বসাই তাহলে সেলসিয়াস পাবো, কেলভিন বসালে কেলভিন পাবো, ঠিক আছে, আর ফারেনহাইট বসালে ফারেনহাইট পাবো। তাহলে 1 বাই উষ্ণতার একক, এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে লিখতে পারি এরভাবে, এই 1 বাই উষ্ণতার এককটাকে লিখতে পারি উষ্ণতার একক ইনভার্স 1। তার মানে উষ্ণতার একক তুমি এখানে যাই বসানো কেন, এবার যদি আমি এখানে সেলসিয়াস বসাই, সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 অথবা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স 1 অথবা কেলভিন ইনভার্স 1। তাহলে এখানে এই চ্যাপ্টারের মধ্যে এককগুলো মনে রাখার দরকারই নেই। কেন বললাম, যে সমস্ত এখানে যত প্রসারণ গুণাঙ্ক আছে সমস্তগুলোর একক কিন্তু একই, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স 1 আর কেলভিন ইনভার্স 1। এককগুলো ঝামেলা শেষ। আচ্ছা, এই চ্যাপ্টারের উপর কি কি প্রশ্ন আসে আমাদের আরেকটা ক্লাস করব, এবং ওই ক্লাসের শেষে এই চ্যাপ্টারের উপর থেকে কি কি প্রশ্ন আসছে বা কি টাইপের প্রশ্ন আসছে এবং তার উত্তর কিভাবে দিতে হবে সেগুলো এর পরের ক্লাসে বাকি পার্টটা আলোচনার পর আমরা আলোচনা করে নেব প্রশ্নগুলো, ঠিক আছে। তো ক্লাসটা এই অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।